বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের কি পড়াবো? নিউটনিয়ান বলবিদ্যা। এটা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, তোমরা সবাই জানো। প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যার ইতিমধ্যে আমি একটা ক্লাস নিয়েছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসটাতে আমি আজকে বৃত্তীয় গতি সম্পর্কে ধারণা দিব। বৃত্তীয় গতির বেশ কিছু ব্যবহার আছে আমার এই অধ্যায়ে। তো এর জন্য আমি তোমাদেরকে এই নিউটনিয়ান বলবিদ্যায় বৃত্তীয় গতির যে সমীকরণগুলো আছে, বৃত্তীয় গতির ক্ষেত্রে যে রাশিগুলো আছে, সেই বিষয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তো আমার পড়ানোর বিষয়টা হচ্ছে কি, বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কোনো কোনো বইয়ে এই বৃত্তীয় গতিটা আবার এই তোমার গতিবিদ্যা অধ্যায়তেও বলা হয়ে থাকে। তো আমি যেহেতু গতিবিদ্যা অধ্যায় এই বৃত্তীয় গতি সম্পর্কে বলি নাই, তাহলে নিউটনিয়ান বলবিদ্যাতে আমাকে বলতেই হবে। তাই আমি বৃত্তীয় গতি সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে বলতে চাই। এটা একটা বৃত্ত, খুব সুন্দর একটা বৃত্ত হয়েছে, দেখো অনেক সুন্দর। এই বৃত্তের একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র, আর এটা হচ্ছে কি পরিধি। তোমরা জানো বৃত্তের হচ্ছে কি পরিধি। আর এখান থেকে এই দূরত্বের কথা যদি বলি, এটার নাম হলো ব্যাসার্ধ। এখান থেকে যদি শুরু করি, পুরাটা হলো ব্যাস। ব্যাসের অর্ধেককে বলা হয় কি ব্যাসার্ধ। আর কেন্দ্রটাকে আমি ও দিলাম, কোনো কোনো জায়গায় সি দ্বারাও প্রকাশ করা হয়, ওটা একই কথা। তাহলে আমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। দেখো এই বৃত্তাকার পথে পরিধি বরাবর একটা বস্তু যদি ঘুরতে ঘুরতে এই অবস্থান থেকে কোনো এক সময় বি অবস্থানে আসে, তাহলে দেখো বৃত্ত চাপ হচ্ছে কি এবি। বৃত্তের চাপ হচ্ছে কি এবি। এই বৃত্ত চাপটাকে কিন্তু আমরা সরণ হিসাব করতে পারবো, সরণ এস। বৃত্ত চাপটা হচ্ছে কি একটা সরণ এস। দেখো এখানে বৃত্ত চাপটা যদি সরণ হয়, এটা হলো রৈখিক সরণ হিসাব করি আমরা। তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে একটা কি কোণ সৃষ্টি করছে, এই কোণটাকে কিন্তু আমরা কৌণিক সরণ হিসাব করতে পারবো। এস যদি রৈখিক সরণ হয়, রৈখিক সরণ আমি বলি, আর থিটাটা হবে কি বলো, থিটাটা হবে কৌণিক সরণ। নিঃসন্দেহে এটা হবে কি বলো, কৌণিক সরণ। এতে তো কারো কোনো না বোঝার থাকার কথা না। দুইটা সরণ, একটা হলো রৈখিক আর একটা হচ্ছে কি কৌণিক। ভালো, দুইটা জিনিস আমি পেয়েছি। এবার আসো, আমরা তো বেগের অধ্যায়ে গতিবিদ্যাতে পড়ে আসছি বেগ কাকে বলে। সরণের হারকে বলা হয় কি বেগ। তাহলে আমি যদি লিখি বেগ ভি সমান কি এস বাই টি, ভুল হবে কি? নিঃসন্দেহে না, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এই বৃত্তাকার পথে যখন বস্তুটা ঘুরছে, এখানে কি একটা বেগ আছে না? অবশ্যই বেগ আছে। এই বেগটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিন্তু এটাকে ওমেগা বলবো, কেউ কেউ ডাব্লিউ বলতে চাবা, বলো না, এটা হচ্ছে কি ওমেগা। কৌণিক বেগ, এর আবার একটা একক আছে, এককটা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর এমনি রৈখিক বেগের একক হচ্ছে কি এমএস ইনভার্স 1। দেখো পার্থক্য কিন্তু হয়ে গেল, একটা রৈখিক বেগ আর একটা হলো কি কৌণিক বেগ। আচ্ছা, এখন রৈখিক সরণের হারকে যদি বলি রৈখিক বেগ, কৌণিক বেগ কাকে বলবা? কৌণিক সরণের হারকেই কৌণিক বেগ বলবা। তাহলে কৌণিক সরণ হচ্ছে কি থিটা, আর টি হচ্ছে কি সমান, তার মানে ওমেগা সমান থিটা বাই টি। কৌণিক সরণের হার ওমেগা সমান থিটা বাই টি। এখন যদি আমি এটাকে আবার এভাবে লিখি 2 পাই ক্যাপিটাল টি, দেখো এই এ থেকে বিতে গেছে, এতে সরণ হচ্ছে থিটা, আনুমানিক 90 ডিগ্রি। এখান থেকে এখানে এখানে ঘুরে যদি আবার এই বিন্দুতে আসে, এক ঘুরানি হলো। আমরা জানি বৃত্তাকার পথে একটা ঘুরানি দিলে 360 ডিগ্রি কোণ, তার মানে 4 সমকোণ 4টা 90 ডিগ্রি হয়।
তাহলে সেটাকে আমরা 2π দ্বারা প্রকাশ করতে পারি, কারণ একটা পায়ে হয় 180, তার মানে 2π হয় কত 360। আর একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় ক্যাপিটাল টি, পর্যায়কাল বা আবর্তনকাল। তাহলে আমি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি দেখলাম ওমেগা সমান 2π/, ক্যাপিটাল টি লেখা যায়। তাহলে এটা হচ্ছে কৌণিক সরণের হার, এর জন্য কৌণিক বেগ। আচ্ছা এইবার আসো, তাই যদি হয় এখানে আমি বলবো রৈখিক বেগেরও আদি বেগ আছে। এর জন্য একটা সমীকরণ লেখা যায় ভি সমান ভি নট এটি। এ হচ্ছে কি ত্বরণ, রৈখিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ কি? কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। ভালো করে জেনে নাও, কৌণিক ত্বরণ হচ্ছে কি আলফা। আলফা আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। আলফা সমান কি লেখা যাবে? ওই যে ওখানে যেরকম রৈখিক বেগের পরিবর্তনের হারকে রৈখিক ত্বরণ এ বলবো, এখানেও তাই কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলবো। কারণ এ সমান কি লেখা যায় ভি মাইনাস ভি নট ডিভাইডেড কি টি। দেখো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, একটা হলো রৈখিক আর একটা হচ্ছে কি কৌণিক। এখানে আলফা দ্বারা কৌণিক ত্বরণ বোঝানো হচ্ছে, ভি ওমেগা ভি নট ওমেগা নট টি টি 100% মিল আছে। তাহলে আমরা বুঝতেছি কিভাবে আমরা কৌণিক সরণ থেকে কৌণিক বেগ থেকে কৌণিক ত্বরণ নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এইবার আসো আরেকটু কথা বলি। এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকলে এই বস্তুটার কিন্তু কেন্দ্র বরাবর একটা ত্বরণ কাজ করে। এই ত্বরণটাকে কিন্তু আবার কেন্দ্রমুখী ত্বরণ বলে। এটা কি এ দ্বারা যদি প্রকাশ করে যায়, এই অনেক সময় এসি লেখে, এই এসি সমান লেখা যায় ভি স্কোয়ার বাই আর। এসি সমান লেখা যায় কি ভি স্কোয়ার বাই আর। এটাকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণ কাজ করবে সেটার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। আর এখান থেকেই কিন্তু আমরা কেন্দ্রমুখী বলের সংজ্ঞাটাও দিতে পারবো, সমীকরণটাও দিতে পারবো। ওটাও কিন্তু তাই, ব্যাসার্ধ বরাবর বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বল কাজ করে বা ক্রিয়া করে তাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এটা সমান লেখা যায় কি এম বি স্কোয়ার বাই আর। এই দুইটা সমীকরণ সম্পর্কে আমরা একটা ধারণা রেখে দিলাম। আসলে তাড়াতাড়ি শেষ করে দিই। অন্য একটা বিষয় আছে এখানে, যেমন আমি যদি লিখতে পারি এই রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক। কি সম্পর্ক সেটা? সম্পর্কটা খুব সহজ। কিভাবে লিখি দেখো, লেখা যায় আমরা রৈখিক বেগকে ভি দ্বারা প্রকাশ করি। ভি সমান লেখা যায় কি এই এস বাই টি। এস বাই কি টি। যদি তাই হয়, এই বৃত্তাকার পথে বস্তুটা যদি এক ঘূর্ণন দিয়ে আসে, তাহলে এস এর পরিবর্তে হবে কি এস সমান হবে 2π আর। 2π আর হচ্ছে পরিধি, তার মানে বস্তুটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এস এর পরিবর্তে লিখতে পারি কি 2π আর ডিভাইডেড কি স্মল টি। কিন্তু আমি বলবো কি ক্যাপিটাল টি। কেন? একবার ঘুরে আসছে, একবার ঘুরে আসার সময়টা হবে কি ক্যাপিটাল টি। দেখো 2π বাই ক্যাপিটাল টি ইন্টু সাথে আছে কি আর। তোমাদের কি মনে আছে ওমেগা সমান লিখছিলাম 2π বাই ক্যাপিটাল টি। তাহলে এইটুকুর পরিবর্তে লিখি কি ওমেগা, সাথে আছে কি আর। কি সমান ভি সমান ওমেগা আর। এটা হলো রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। ভি সমান ওমেগা আর। মনে রাখবে সারা জীবন অনেক কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? এই তো কাজে লাগলো। গতি শক্তি ইকে সমান কত হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ লেখা যায়। তাহলে এখানে যদি ভি এর মানটা বসায় দিই, এম বি এর পরিবর্তে কি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। গতিশক্তি সমীকরণ একটা নতুন সমীকরণ পেলাম। আবার এটা কি লেখা যাবে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এই যে এইটুকুর পরিবর্তে আবার একটা রাশি লেখা যায়, সেটার নাম হচ্ছে আই। একটু পরে বা পরের ক্লাস আমরা এগুলো আলোচনা করব। হাফ আই ওমেগা স্কোয়ার। এটাও কিন্তু গতিশক্তির সমীকরণ। ইনশাল্লাহ আমরা পারবো, অবশ্যই পারবো।
আচ্ছা, যাই হোক, আমি রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করে আবার একটা নতুন সমীকরণ গতিশক্তির জন্য ইকে সমান কি হাফ আই ওমেগা স্কোয়ার লিখে রাখবা। ইকে সমান কি হাফ আই ওমেগা স্কোয়ার লিখে রাখবে, খুব দরকারি, খুব সুন্দর করে লেখা রাখবে ইনশা আল্লাহ। এবার চলে যাও, আরেকটু কথা বলে শেষ দিব এই অধ্যায়টা। রৈখিক বেগের সাথে মিল রেখা কৌণিক বেগের ক্ষেত্রে কিছু সমীকরণ দেওয়া যায়, যেমন ভি সমান লিখছিলাম ভি নট প্লাস এটি, এখানে লিখবা ওমেগা সমান, না তার আগে তো আরেকটা সমীকরণ ছিল, থিটা সমান কি বলো, ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড 2 ইন্টু টি, যেটা ছিল কি এস সমান বি নট প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি এর মতো। এরপর নাম্বার 2 ছিল হলো কি ভি সমান, দেখো ভি সমান বি নট প্লাস এটি, তাহলে এখানে লিখবা কি ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা টি। এরপরে নাম্বার 3 ওদিকে না লিখলাম, সরাসরি লিখি ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, থিটাও যা স্মরণীয়, তাই 4 নাম্বার সমীকরণ দিয়ে শেষ দেব, সেটা হলো থিটা সমান ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তাহলে এই দেখো কৌণিক বেগ সম্পর্কিত 4টা সমীকরণ আমরা এখানেই শিখলাম। আবার আরও তো কিছু শিখলাম, কি শিখলাম, ভি সমান ওমেগা আর। আচ্ছা, যদি এটা শিখে থাকি, ত্বরণের সাথে একটা সম্পর্ক দিয়ে দিই, সেটা হচ্ছে এ সমান আলফা আর। এটা হচ্ছে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এটা হলো রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, এটা রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আশা করি এই দুটাও মুখস্থ রাখবে। দেখো, বেশ কিছু কথা বলে ফেলছি অল্প সময়ের মধ্যে এই বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি নিয়ে। আমি আশা করব তোমরা সবাই আমি যেগুলা বললাম সবগুলা মনোযোগ সহকারে পড়ে আবার খাতায় লিখে রেখে দিবে। আমার ভিডিও ক্লাস শেষ সাথে 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 তোমরা এই যে আমি যা পড়াইলাম এই সমীকরণগুলোর ছবি তুলে পাঠাবে। এটাই কিন্তু আমার ভিডিওর মধ্যে বলা হলো। আমি আশা করব ভিডিও দেখার পরপরই এটার ছবি তোমরা তুলে অবশ্যই গ্রুপে পাঠিয়ে দিবে। আমি যদি কোনো ভুল থাকে সেটা আবার কারেকশন করে দেব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।